থেকে সিগনিফিকেন্ট। পুরো উপন্যাস যদি বুঝতে চান, আমরা মনে আছে সিগমন্ড ফ্রয়েডের একটা কনসেপ্ট বুঝেছিলাম, মানুষের মনের কয়টা লেয়ার আছে, 3টা লেয়ার আছে। আমরা এখন এই পুরো উপন্যাস জুড়ে আমরা এটা একটা আইডিয়া পেয়ে যাব যে কি হচ্ছে। শশীর চরিত্রে দুটি স্পষ্ট ভাগ আছে, সুস্পষ্ট ভাগ আছে। একদিকে তাহার মধ্যে যেমন কল্পনা, ভাবাবেগ এবং রসবোধের অভাব নাই, অন্যদিকে তেমনি সাধারণ সাংসারিক বুদ্ধি ও ধন সম্পত্তির প্রতি মমতা তাহার যথেষ্ট। এবার দুইটা লাইনে আন্ডারলাইন করেন এবং দুইটাকে আপনি অ্যানালাইসিস করেন। মানুষের কল্পনা কোত্থেকে আসে, মানুষের কল্পনা কোত্থেকে আসে, তার ভেতরে প্রত্যেকটা মানুষের জীবনে কি আছে একটা। শুনেন, আপনারা আরেকটা জিনিস আপনাদেরকে একটু ভেঙে দিই। আপনারা যেহেতু বড় হচ্ছেন, সাহিত্য পড়তে আসছেন, মাথা থেকে কিছু কনসেপ্টগুলোকে একটু ভেঙে ফেলতে হবে, কিছু কনসেপ্টকে একটু ভালো করে বুঝতে হবে। আপনারা যদি মনে করেন রোমান্টিসিজম মানে হচ্ছে কি হাওয়া में উঠতে যায়, মেরা লাল দুপাট্টা হয় হয় হয়, সরি, দিস ইজ নট হোয়াট দ্য রোমান্টিসিজম ইজ। অথবা যদি মনে করেন যে দ্য ট্রেন ইজ মুভিং অন, দ্য ট্রেন ইজ মুভিং অন, হিরোইন হচ্ছে ট্রেনের ভিতর রয়ে গেছে, শাহরুখ খান হচ্ছে দৌড়ায় ট্রেনটাকে ধরে ফেলছে। সম্ভব না ভাই, এরকম হিরো বাংলাদেশেও না, পৃথিবীর কোথাও পাওয়া যায় না, এটা মুভিতেই সম্ভব। সো দিস ইজ নট এক্স্যাক্টলি হোয়াট রোমান্টিসিজম ইজ। রোমান্টিসিজম কখনোই এটা না, এটা একদম ভুল ডেফিনেশন। আপনাদের একটা কোর্সে আছে, নাম হচ্ছে রোমান্টিক পোয়েট্রি। এই পোয়েট্রি পড়তে আসলে দেখবেন যে আসলে কোনো রোমান্টিসিজম নাই, দিস ইজ সামথিং ডিফারেন্ট। যে কোনো মানুষই রোমান্টিক হতে পারে, যে কোনো মানুষই কি হতে পারে, রোমান্টিক হতে পারে। যেমন ধরেন আপনার কাছে পৃথিবীর প্রত্যেকটা মানুষ রোমান্টিক হতে পারে। যেমন ধরেন যে আপনি হচ্ছে গিয়ে ভূত খুব বিশ্বাস করেন, কি করেন, খুব ভূত বিশ্বাস করেন। আপনার কাছে এই যে ওভারওয়েলমিং ফিলিংটা, আপনারা পড়েছেন আই ওয়ান্ডারড ওনলি অ্যাজ এ ক্লাউড, 10,000 I saw at a glance tossing their heads and sprightly dance, পড়েছেন না? পড়েছেন আপনারা। তো আপনারা এই যে উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ পড়ছেন, যে আপনি এই যে আই ওয়ান্ডারড ওনলি অ্যাজ এ ক্লাউড, এই যে কবিতার লাইনটা আপনি পড়ছেন, আই ওয়ান্ডারড ওনলি অ্যাজ এ ক্লাউড, আমি এক টুকরো মেঘের মতোই নিঃসঙ্গ অথবা বিস্মিত। কিসের মতো? এক টুকরো মেঘের মতো আপনি বিস্মিত হয়ে যাচ্ছেন। এই যে রোমান্টিসিজম, দেখেন এই রোমান্টিসিজমে সে বললাম কোনো নারী নাই এখানে। তার মেমোরিটা কি? তার মেমোরিটা হচ্ছে কি যে 1000 ড্যাফোডিলস, সে কোথায় যে এক ঝাঁক 10,000 ড্যাফোডিলস দেখে আসছে, তার মেমোরিতে ইটস গিভিং হিম এ গুড ভাইব। সো বিং উইথ দ্য নেচার ইজ সামথিং লাইক যে আপনিও রোমান্টিক হয়ে যেতে পারেন। আপনি যেরকম হচ্ছে কি যে রিসোর্টে গিয়েছেন, যাওয়ার পর আপনি পানি দেখে নিজেকে রেজিস্ট করতে পারতেছেন না, আপনি গাছ দেখে ফুল দেখে নিজেকে রেজিস্ট করতে পারতেছেন না। দিস ইজ হোয়াট দ্য ইমাজিনেশন। এটাও আপনিও তাহলে একটা রোমান্টিক। রোমান্টিক মানে এইটাই না যে হচ্ছে কি আমি কারো একজনের হাত ধরে রাখবো। এই জায়গাটা থেকে আমাদেরকে বের হতে হবে। আপনি পড়তে খুব ভালোবাসেন, তাহলে আপনার রোমান্টিসিজম বইয়ের সাথে। আপনি জ্ঞান আহরণ করতে খুব ভালোবাসেন, তাহলে আপনার রোমান্টিসিজম কার সাথে? জ্ঞানের সাথে। আপনি স্রষ্টাকে প্রচুর ভালোবাসেন, তাহলে আপনার সমস্ত রোমান্টিসিজম স্রষ্টার সাথে। বুঝা গেল? সো রোমান্টিসিজম মানে এইটা না। ট্র্যাজেডিও একটা রোমান্টিসিজম। কিরকম ভাবে? যেমন আপনি আপনার জীবনে বিপদ পেতে 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 এত ট্র্যাজিক ক্যারেক্টারের ভিতরে স্টিল ইউ আর সার্ভাইভিং, এবং আপনার কাছে এই অ্যাডভেঞ্চারগুলি ভালো লাগে। আপনি পাহাড়ের উপর উঠে যাচ্ছেন, পাহাড় যদি আপনি ক্রস করে ফেলেন, মাউন্টেন এভারেস্টে উঠে গিয়ে পতাকা লাগিয়ে দিলেন, এই বাবা মোবাইল রাখেন, মাউন্টেন এভারেস্টে যদি পতাকা লাগিয়ে দিলেন, এটা হচ্ছে অ্যাডভেঞ্চার। যদি মারা যান তাহলে কোনো অ্যাডভেঞ্চার হবে না, তাহলে হবে বোকামি, যে এই দেখো এই মারা গিয়েছে। ভাই আপনারা বোঝেন, একটু শুনেন কথাটা, একটু শুনেন। পৃথিবীতে যত সুন্দর জিনিস আছে এগুলো দেখতে টাকা লাগে। পৃথিবীতে যত সুন্দর জিনিস আছে এগুলো দেখতে একদমই টাকা লাগে না। এনিওয়ান ক্যান ভিউ ইট। আপনি জাস্ট একটা চিন্তা করেন, জ্যোৎস্নার রাত, এটা দেখতে টাকা লাগে না, একটা জানালা হলেই। আপনার খুব বৃষ্টি দেখতে ইচ্ছা করে, খুব বৃষ্টি বিলাস ভালো লাগে, এটা দেখতে আপনার টাকা দরকার নাই, আপনি তো একটু মন দরকার যে আপনি এটা উপভোগ করবেন। আপনি কমলা রঙের সূর্য দেখবেন, এটা দেখার জন্য আপনার কক্সবাজার যেতে হবে না, আপনি একটা ছাদে উঠে দাঁড়ান অথবা একটা মাঠে গিয়ে দাঁড়ান, কমলা রঙের সূর্যটা আপনি খুব সুন্দর করে দেখতে পারবেন। পৃথিবীর এই জিনিসগুলো দেখতে মানুষ টাকা দিয়ে তো এগুলোই দেখে। কিন্তু মজার বিষয় হলো সৃষ্টিকর্তা এই জিনিসগুলো আপনি ফ্রি রেখেছে, এগুলো টাকার প্রয়োজন না, শুধুমাত্র একটু মন দরকার হয়, আপনি একটু খুঁজে নেবেন। শীতের কুয়াশাতে হাঁটতে খুব ভালো লাগে, এটার জন্য শীতের কুয়াশাই দরকার। শীতের কুয়াশার জন্য আপনাকে ইনভেস্ট করতে হবে না, আপনি কষ্ট করে এখনো উঠতে পারেন, শুধুমাত্র একটু ফজর পরে ঘুম থেকে উঠবেন, একটা হাঁটা দিবেন, ইউ ফিল সো গুড। পৃথিবী
স্নোফল বাংলাদেশে চাইলে হবে না, সেটার জন্য আপনার আল্লাহর কাছে প্রার্থনা করতে হবে, আল্লাহ তুমি আমাকে আরেক জনক কানাডায় পাঠাও। না, আমি তো টাকার খরচটা বাদ দিয়ে দিচ্ছি, এই জন্য বলেছি আল্লাহ তুমি আমাকে আবার দাও, পাঠাও, কানাডাতে পাঠাও। সো এই যে আমাদের পৃথিবীর সমস্ত স্নোফল মোটেও সুন্দর না, ইটস অনলি সুন্দর তাদের কাছে যারা এটা দেখে না। ট্রাস্ট মি, স্নোফল মানে কাচের ভিতর থেকে দেখতে সুন্দর লাগে। মানে আমার ভাইয়া তো হচ্ছে জার্মানি থাকে, তখন বোঝা যায় যে হাউ হেক্টিক দিস ইজ টু হ্যাভ আ স্নোফল। একটু পরপর বরফ পরিষ্কার করতে গিয়ে ইউর লাইফ উইল বি গন। মানে ঠিক আছে, কারোর জন্য রোম্যান্টিসিজম, কারোর জন্য এগুলো ট্র্যাজেডি অ্যাকচুয়ালি। এনিওয়ে, তার মানে দেখেন শশীর চরিত্রের কয়টা ভাগ আছে? দুটি ভাগ আছে। কয়টি ভাগ? ওই যে আমি বলে দিয়েছিলাম কয়টি ভাগ আছে? দুটি ভাগ আছে। একটার ভিতর, তার ভিতরে একটা রোমান্টিসিজম আছে, তার ভিতরে একটি মনোযোগ দেন, কনসেন্ট্রেশন সব আছে। অন্যদিকে তেমনি সাধারণ সাংসারিক বুদ্ধি, অর্থাৎ হচ্ছে কি যেটাকে বলে আপনার বাঁচতে গেলে যে সোশ্যাল নলেজ, সেই নলেজটা তার ভিতরে আছে। এই লাইনটা একটু ভালো করে পড়েন। অত্যন্ত ঘনিষ্ঠভাবে তাহার সঙ্গে না মিশিলে এই কথা কেহ টের পাইবে না যে তার ভিতরে জীবনের সৌন্দর্য ও শ্রীহীনতার একটা গভীর সহানুভূতিমূলক বিচার পদ্ধতি আছে। অর্থাৎ মানিক বন্দ্যোপাধ্যায় আপনাকে আগেই ভালো আন্ডারলাইন করিয়ে ভালো করে বুঝিয়ে দিচ্ছে যে দেখো, শশীকে যদি তুমি ভালো করে না বুঝো, তার ভিতরে যদি তুমি না ঢোকে, তাহলে তুমি বুঝতে পারবে না যে এর ভিতরেও সহানুভূতিমূলক এবং হচ্ছে একটা শ্রীহীনতার একটা গভীর চরিত্র তার ভিতরে আছে। অর্থাৎ তার আনকনসিয়াস মাইন্ডটাকে আমাদেরকে রিড করতে বলা হচ্ছে। সংসারে টিকিবার জন্য দরকারি এই গুণগুলির জন্য শশীকে সকলে ভয় ও খাতির করিয়া চলে। কি করিয়া চলে? ভয় ও খাতির করিয়া চলে। সবার প্রতি তার একটা আস্থার জায়গা। তা আমি সাহেব মনোযোগ দিয়ে শশীর চরিত্রে এই দিকটা গড়িয়া তুলিয়াছে তাহার বাবা গোপাল দাস। গোপালের কথা মনে পড়ে তো? কে ছিল গোপাল? শশীর বাবা। শশীর বাবা। প্রফেশন কি তার? মহাজন। দেখেন লাইনটা পরে বলেই দিয়েছে। গোপাল দাসের কারবার লোকে বলে গলায় ছুরি দেওয়া। কি দেওয়া? গলায় ছুরি দেওয়া। এবং তার ভিতরে আরেকটা বাজে কাজ হচ্ছে, তিনি মানুষ কিনা বেচা করতেন। যার বউ নাই তার বউ জুটিয়ে দিতেন, বিনিময়ে কিছু টাকা নিতেন। ভালো কাজ করে স্যার। বুঝছি আপনারা অনেক কিছু জানেন, এখন আর আমাকে ওটা বলতে হবে না। দেখেন, এককালে না সে নাকি 12 দিনে জীবন্ত মানুষের কেনা বেচার ব্যাপারে দালালি করিয়াছে। 3টি বৃদ্ধের বউ জুড়াইয়া দেওয়া। কি করেছিলেন? 3 জন বৃদ্ধের বউ জুড়াইয়া দিয়েছেন। সাকসেস রেট হাই। ভালো কাজ। সংসারটি কি আছে এটাও আবার ভালো। ভালো কাজই তো করছে স্যার। সে আজকের কথা নয়, বৃদ্ধ 3 জনের মধ্যে 2 জনের মৃত্যু হইয়াছে। এখন যামিনী কবিরাজের মরণ হইলে ব্যাপারটা পুরোপুরি ইতিহাসের গর্ভে তলাইয়া যাইতে পারে। কিন্তু যামিনী কবিরাজের বউ শশী, যাহাকে সেনদিদি বলিয়া ডাকে, এবং শশীকে সে অপুত্রবতী রমণী গভীরভাবে স্নেহ করে। দেখেন সেনদিদি আবার কি? সেনদিদি হচ্ছে খুবই সুন্দর, দেখতে খুবই সুন্দর, কিন্তু সেনদিদির চোখে সমস্যা এবং বসন্ত হয়েছে। সেনদিদি আবার শশীকে খুবই ভক্তি করে, মানে শশীকে খুব আদর করে। সেনদিদি নিয়ে আমাদের এই সেনদিদি ক্যারেক্টারটা একটা সাসপিশিয়াস ক্যারেক্টার। আপনারা ভালো করে মনে রেখে পরবর্তীতে আমরা তার ট্র্যাজিক এন্ডটা দেখবো, কিভাবে তার ট্র্যাজেডি মানে ক্যারেক্টারটা, মানে এখানে তো যতগুলো ক্যারেক্টার আছে সবারই তো একটা এন্ডিং থাকবে। তার ক্যারেক্টার ডেভেলপমেন্টটা কিভাবে সেটা আমরা পরে জানবো। আমি 43 পেজ থেকে পড়ছি। শশী গোপালের একমাত্র ছেলে। মেয়ে আছে 3টি। বড় মেয়ের নাম বৃন্দাবাসিনী। বড় গায়ের নায়েব শ্যামাচরণ দাসের বড় ছেলে মোহনের সঙ্গে তার বিবাহ হইয়াছে। মোহনের একটি পাখরা। মেজ মেয়ে বিন্দুবাসিনীর বিবাহ হয়েছে খাস কলিকাতায়, বড় বাজারের কার সাথে? নন্দলাল কংয়ের নন্দলালের সঙ্গে। মনে আছে তো নন্দলালকে কিভাবে বিয়ে করিয়েছে? নন্দলালকে দাওয়াত দিয়ে খাইয়ে, রাতের বেলা ইচ্ছে মতো খাইয়েছে, সকালবেলা দেখে লাঠি সোটা নিয়ে মানুষ দাঁড়িয়ে আছে। কি হয়েছে? আমার মেয়েকে বিয়ে করো, নাহলে তোমার এখানে যাবো। নন্দলাল বাধ্য হয়ে বিন্দুবাসিনীকে কি করতে হলো? বিয়ে তো করতেই হয়েছে। শুধু বিয়ে করতে হয় না, এই আবেগ নন্দলালকে সারা জীবন, এই উপন্যাসে দেখবেন নন্দলালের আফসোস, হায় রে আফসোস, ঘুচিয়ে দেওয়া বউ, মানে তার জীবনে তাকে জোর করে বিয়ে দেওয়া একটা বউ। মানে কিছু কিছু পুরুষের ভাগ্য তো এরকম হয়। যারা এখানে বসে আছেন ভাবেন না যে আপনি নন্দলাল হবেন না, হতেও পারেন আপনার জীবনে আপনি এক নন্দলাল হয়ে আবির্ভাব করতে পারে, যাকে জোর করে বিয়ে দেওয়া হবে। বলছে বাবা আমি তো রেডি না। কেউ কেউ আবার বলতেছে স্যার কনফিডেন্স আছে। আচ্ছা যাই হোক, আচ্ছা আমরা 46 নম্বর পেজে চলে যাচ্ছি। এগুলো প্রতিভা তো নামই দেখেন। মতির জ্বর কমে নাই। সন্ধ্যার সময় তাহাকে দেখিতে গেল কে?
সারাদিন শশীর সময় ছিল না, কে দেখে গেল? শশী দেখে গেছে। শশী তো একটু দেখতে যাবে, মতি অসুস্থ, ভালো লাগাও কাজ করে, হ্যাঁ, একটু দেখে দেখে না আসলে হয়? তো মজনু যখন লাইলিকে দেখতে যেত, কুকুর হচ্ছে ঘেউ ঘেউ করতো। বলতো যে আমি তো লাইলিকে দেখতে আসি না, আমি দেখতে আসি কুকুর। মজনুকে মজনু জানেন লাইলি মজনু গল্প? তো কুকুর যখন ঘেউ ঘেউ করে তার কাছে ওটাই ভালো লাগে, যে লাইলির কুকুর তো ঘেউ ঘেউ করছে আমার, এটাই তার কাছে ভালোবাসা। বুঝতে পারছেন? আচ্ছা, আপনিও যদি কোনো ফেরারি প্রেমিক হয়ে যদি কোনো প্রেমিকার বাসায় চলে যান, কুকুর ঘেউ ঘেউ করলে মনে করবেন এটাই রেসপন্স। যাই হোক, আচ্ছা মতি, আচ্ছা এই শেষ করি, এখন সবাই সবারটা চিন্তা করতেছে কার কার বাসায় কুকুর আছে। ওকে, কুসুম, আচ্ছা কুসুম গিয়াছিল ঘাটে, আমরা প্রথম কুসুমের সাথে পরিচয় হচ্ছে। কুসুম গিয়াছিল ঘাটে, ফিরিয়া আসিয়া জলের কলসি নামাইয়া ধীরে সুস্থে সে কাপড় ছাড়িল, তারপর জ্বালিতে গেল প্রদীপ। তাহার নির্লজ্জ ধীরতা মোক্ষদাকে একেবারে খেপাইয়া তুলিল। মোক্ষদা হচ্ছে তার শাশুড়ির নাম। কুসুমকে একদমই দেখতে পারে না, কারণ কুসুম হচ্ছে তার নিজের মতো চলে, কিসের শাশুড়ি আর কিসের। ইচ্ছা হইলো বলছে চুলা জ্বালাও, ও ঘর জ্বালায়। হ্যাঁ, মানে মোটামুটি একটা মানে কিউ কি সাসবি কাবি বাহুতি টাইপ না আর কি, এটা একটু অন্যরকম, মানে সরষেছে একটা টিপিক্যাল মানে আধুনিকতার একটা ছোঁয়া দেখো। কুসুম হাসিয়া উঠিল সশব্দে, তারপর আঁচলটা কোমরে জড়াইয়া মোক্ষদাকে আর করে শূন্য তুলিয়া শোবার ঘরের সামনে দাওয়ায় নামায় দিল। আবার সে কি করেছে, যখন ওই যে মানে সে নিজে তার শাশুড়িকে কোলে নিয়ে, তার শাশুড়ি বললাম ভয় আছে যদি পালায় দেয়, নিয়ে আবার তাকে হচ্ছে দাবার, মানে মানুষ ভালো কিন্তু একটু ভয় দেখায়। 23 বছরের বাজামে, গায়ে তাহার জোর কম নয়, কিছুক্ষণ বাড়িতে আর কান পাতা যায় না। মোক্ষদা গলা ফাটায় সাপিতে থাকে। দেখেন এই মাত্র শাশুড়িকে কোলে নিয়ে তার রুমে শোয়াই দিচ্ছে, কিন্তু এখনই কমপ্লেন দিচ্ছে। দেখেন এই হচ্ছে শাশুড়ি, বিয়ে করে না। মোক্ষদা গলা ফাটায় সাপিতে থাকে। ছেলে কোলে বুঝি ব্যাপার বা জানিতে আসলে ছেলেটা তাহার জুড়িয়া দেয় কান্না। ওদিকে ঘরে বুঝি মুমূর্ষ পিসি বিছানায় উঠে বসে আত্মস্বরে বলতে থাকে, কি হলো রে ও বুঝি, ওলো কুসুম, কি হলো রে, হে ভগবান, কেউ কি সাড়া দেবে? বড় ঘরের অন্ধকারে মতি শুইয়াছিল, সেও তার ক্ষীণ কণ্ঠ যতটা পারে উঁচুতে তুলিয়ে ব্যাপার জানিতে চায়। অবিচলিত থাকে কুসুম, দাওয়ার নিচে খানিকক্ষণ চুপচাপ দাঁড়ায় সে মোক্ষদার গাল শুনে। আঘাতের বেদনা ভুলিয়া মোক্ষদা হাওমাও করিয়া ওঠে। ও কি লোভ, ও কি ঘর দ্বারা আগুন দিবে নাকি? আগুন দেবো কেন মা, পিলসুজের দীপটা জ্বালবো। দেখেন সে প্রদীপ জ্বালাবে, এটার জন্য সে কাঠের ভিতরে আগুন জ্বালা নিয়ে আসছে, প্রদীপ জ্বালাবে মানে মোমবাতি জ্বালাবে, কাঠের ভিতরে আগুন আছে। বুঝতে পেরেছেন? মানে একটু ভয় দেখাচ্ছে। কুসুমকে এবারে সকলে ভয় করে, এই বাস্তব ভিটাটুকু ছাড়া হারুঘোষ সর্বস্ব। কুসুমের বাবার কাছে আজ বাধা আছে 7 বছর, একবার গিয়া কাঁদিয়া পড়িলেই সে দিবে নালিশ ঠুকিয়া। এরা সব তখন যাইবে কোথায়? তাই বলে কুসুম যে সবসময় বাড়ির লোকগুলোকে শাসন করিয়া বেড়ে তা নয়, বরং অনেকটা সে নিরীহ সাজিয়াই থাকে। বকাবকি করিলে সবসময় কানেও তোলে না, নিজের মনে ঘরের কাজ করিয়া যায়। কাজ করিতে ভালো না লাগিলে খিড়কির দরজা দিয়া বাহির হইয়া গিয়া তাল বনে, তাল পুকুরের ধারে ভূপতিত তাল গাছটার গড়িতে চুপচাপ বসিয়া থাকে। আন্ডারলাইন করেন, ভূপতিত তাল গাছটার গড়িতে চুপচাপ বসিয়া থাকে। তাল পুকুরের তাল গাছটা, তাল পুকুরে তাল গাছে, এই জায়গাটা খুব সিগনিফিকেন্ট। পেয়েছেন? আচ্ছা, এবার আসেন আমরা আজকে শেষ করব কিছু মজা দিয়ে। চলেন না, কোশ্চেন করেন না, বুঝে হচ্ছে ওদের বাসায় যে যে যেটাকে বলে খালা টাইপের যে কাজ করে, মানে চলে 48 নাম্বার পেজে আছি আমরা, এখানে আজকে শেষ করবো ইনশাআল্লাহ। শুনেন, ভালো করে দেখেন, ভালো করে পড়েন। উনানে ডাল ভাত একটা কিছু চাপাইয়া হইতে যায়, বাড়ির লোকে তার অনুপস্থিতি টের পায়, পোড়া গন্ধে। কুসুম আবার কি করে বুঝে দেখেন, এটা এই যে আমি প্রথমে এক্সাম্পলটা দিয়েছিলাম, সে চুলার ভিতরে ভালটা দিয়ে সে হচ্ছে তাল পুকুরে চলে যায়, আর ভাত যখন পোড়া যায় তখন গিয়ে বোঝা যায় বউ হচ্ছে ঘরে নেই। এই হচ্ছে বউ, অলক্ষী একটা বউ, যা সবকিছু কি হয় পুড়ে যায়, যেটা দেয় সেটা পুড়ে যায়। মেজাজের কেউ তার হদিস পায় না, কতখানি সে সহ্য করবে, কখন রাগিয়া উঠিবে, আজ পর্যন্ত তাহা ঠিক মতো বুঝিতে না পারিয়া সকলে একটু বিপদগ্রস্ত হইয়া থাকে। পাড়ার লোক বলে, বউ তোমাদের জন্য একটু পাগলাটে না গো। পরাণের মা, পরাণের মা কি বলছে, পরাণের মাকে বলছে কি বউ হচ্ছে কি একটু পাগলাটে স্বভাব, এটা ভালো না। মোক্ষদা বলে একটু কেন মা, বেশ পাগল, পাগলের বংশ যে। শাশুড়ি যেহেতু চান্স পেয়ে গেছে, ওর বাপ ছিল না পাগল হয়ে 2 বছর, সেগুলো দিয়ে বেঁধে রাখতো। ঘরে ঢুকে কুসুম প্রদীপ জ্বালিল, গাল ফুলাইয়া
সবে শাকে 3বার ফু দেওয়া শেষ করেছে, উঠানে শোনা গেল শশীর গলা। কে আসছে এবার? শশী আসছে। কাকে দেখতে আসছে? মতিকে দেখতে আসছে, কিন্তু জি না, মতিকেই দেখতে আসছে। কুসুম অপেক্ষায় থাকে, এটা কুসুমের ব্যাপার। বিছানায় গিয়ে কুসুম বলিল, দেখেন ভালো করে শোনেন, বিছানার কাছে গিয়ে কুসুম বলিল, মানে মতির কাছে গিয়েছে, গিয়ে বলিল সন্ধে হতে না হতে খোঁজ নিতে এসেছে মতি। বলছে কি সন্ধ্যা হতে না হতে দেখো চলে আসছে। আরে ভালোবাসা। মতি কোনো জবাব দিল না। কুসুম আবার বলল, ওলো মতি শুনছিস, সন্ধে দ্বীপ জ্বালাতে না জ্বালাতে দেখতে এসেছে, দরদ কত। কাকে দেখতে আসছে? মতিকে দেখতে আসছে। ভারী জল চোখটা অবলীলাক্রমে তুলিয়া লইয়া গিয়া সে দাওয়ায় পাতিয়া দিল। বলিল জ্বর কমেছে, ঘুমোচ্ছে এখন। মুখ্যতে বলল, মতি আবার ঘুমোলো বউ? এইমাত্র সারা পেলাম যে। শশী বলল, তোমার শাঁখের শব্দে মতির ঘুম ভাঙলো না পরাণের বউ? এবং দেখেন শশী বললাম কুসুমকে কখনো নাম ধরে ডাকে না। কি নামে ডাকে? পরাণের বউ বলে ডাকে। পরাণকে তার বন্ধু, মানে সম্মান দিয়ে ডাকে, সবসময় পরাণের বউ বলে ডাকে। পরে আমরা একটা কুইজ দেখবো পরে। আচ্ছা, শশী বলিল, আচ্ছা কুসুম বলিল, মিথ্যে বলছে ছোট বাবু, একটু তো অস্তিত্ব, জ্বর কই? কুসুম আবার এখান থেকে একটু পিঞ্চ দিচ্ছে। কিসের জ্বর? জ্বর টর নাই, কোথায় আপনাকে এখানে ডেকে নিয়ে আসছে। কুসুম বিনা প্রতিবাদে রান্নাঘরে চলে গেল, মুখে কৌতুকের হাসি নাই, গাম্ভীর্য। শশী বলিল, সকালে যে ওষুধ পাঠিয়েছিলাম খাওয়ানো হয়নি? মুখ্যতে বলল, তা তো জানি না বাবা, দেখে শুধুই মেয়েকে। রান্নাঘরে হইতে কুসুম বলিল, ওষুধ খাওয়ানো হয়েছে গো, হয়েছে। চেঁচামেচি করে মেয়েটার ঘুম ভাঙাচ্ছে কেন? এদিকে আবার কুসুম চায় ঘুম না ভাঙো, শশীর সাথে দেখা না। বুঝতে পেরেছেন? সেজন্য সে চাচ্ছে যে ঘুমটুম না ভাঙে। আবার এদিক দিয়ে দেখেন মতিও কম চালাক না। দেখেন ঘরে গিয়ে শশী মতিকে জিজ্ঞাসা করিল, কি কষ্ট হচ্ছে না মতি? মতি তাহা জানে না, সে আন্দাজে বলিল, গা ব্যথা হচ্ছে ছোট বাবু, তেষ্টা পেয়েছে। পিসিকে শান্ত করিয়া বুঝি আসিয়াছিল, বলিল, আজ বড় কেসেছে ছোট বাবু সারাদিন। আচ্ছা দেখেন আমরা আবার আরেকটু স্কিপ করে যাচ্ছি। দেখেন এই যে নিঃশব্দে কখন পিছনে আসিয়া দাঁড়াইয়াছিল, 49 পৃষ্ঠা আছে। নিঃশব্দ পদে কুসুম যে কখন পিছনে আসিয়া দাঁড়াইয়াছিল, বুকের হয়েছে কি, এত পরীক্ষা কিসের? একটু সর্দি বসেছে বলে মনে হচ্ছে পরানবো, গরম তেল মালিশ করে দেব। কুসুম ধীরে কণ্ঠে বলল, সর্দি ঠিক তো ছোট বাবু, পরীক্ষার রকম দেখে ভয়ে কাপড় লেগেছে মা, ক্ষয় রোগেই বা ধরলো। বলো মতি, বলিনি তোকে, বলিনি জ্বর গায়ে হাওয়ায় গিয়ে বসিস নে, ঠান্ডা লেগে মরবি। শশী বাইরে গিয়ে একটু বসে। মোক্ষদা তখন সবিস্তারে তাহাকে শোনায় তাহার আছাড় খাওয়ার বৃত্তান্ত। বলে, বউ আমাকে ঠেলে ফেলে দিয়েছে বাবা, বউ নিয়ে হয়েছে আমার মরণ। মোক্ষদা আবার কি বিচার দিচ্ছে, আমাকে কি করেছে? দেখেন কুসুম বললাম তাকে কোলে করে নিয়ে কোথায় নিয়ে গেছে, আর বিচার দিচ্ছে কি আমাকে কোল থেকে ফেলে আমাকে খুব ব্যথা দিয়েছে। শাশুড়ি, বুঝতে পেরেছেন? আচ্ছা, এদিক দিয়ে যখন শশী যখন তার মতির বাড়ি ছেড়ে চলে যাবে, হঠাৎ করে বেগুন ক্ষেত থেকে দেখেন কি আসে। শশী খানিক পরে বিদায় নেয়। হারুর বাড়ির কাজ পাড়ার পথটা ঠিক উপরে নয়, দুপাশে বেগুন ক্ষেতের মাঝখান দিয়ে হাত তিনেক চওড়া খানিকটা পথ পার হইয়া রাস্তায় পাড়ি দেওয়া হয়। শশী তাড়াতাড়ি একটুকু পার হইয়া যাইতেছিল, ডাইনে বেগুন ক্ষেতের বেড়ার ওপাশ হইতে কুসুম বলিল, ছোট বাবু শুনুন। সবসময় হয় কি, এখানে একটু ক্যারেক্টারগুলো একটু অন্যরকম। সবসময় কি ছেলেরা হচ্ছে বেগুন ক্ষেত থেকে ডাক দিবে, কিন্তু এখানে দেখতেছেন যে একটু বার্নার শোয়ের ম্যান সুপারম্যানের মতো। ওইখানে হচ্ছে কি পুরুষরা টিস করে না, ওখানে ওমেনরা টিস করে। আহারে আহ কি নসিব, মানে এরকম একটা নসিব চাচ্ছেন নাকি? ওইখানে আবার সুলতানাস ড্রিমের বেগম রোকেয়ার ওইখানে হচ্ছে কি যে পুরুষরা হাতে চড়ি পরে বসে থাকে, মেয়েরা হচ্ছে বাইরের কাজ করতেছে। স্যার এটা কোথায় স্যার? সুলতানাস ড্রিম, এটা হচ্ছে বেগম রোকেয়ার। এটা চান না? আচ্ছা, এটা আবার হতে যাচ্ছে না। ঠিক আছে, মানে দুইটাই আছে, ভাইস ভার্সা আছে। আচ্ছা, পরে আমরা যাই। শশী তাড়াতাড়ি এটুকু পার হইয়া যায়। পাশে কুসুম বলে, ছোট বাবু শুনুন। শশী অবাক হয়ে বলিল, তুমি এখানে কি করছো বউ? সাপে কামড়াবে যে। কুসুম বলিল, সাপে আমাকে কামড়াবে না ছোট বাবু, আমার অদৃষ্টে মরণ নেই। সাপও জানে যে আমি কিরকম, আমাকে সাপ কামড়াবে না। পরাণের বউ বলে যে ডাকলে না আজ, পরাণের বউ বললে আমার গোস্সা হয় ছোট বাবু। কি বলে ডাকলে গোস্সা হয়? মানে নাম টাম ধরে ডাকেন। আরে ভালোবাসা। কি ধরে ডাকে? পরাণের বউ বলে ডাকেন কেন? পিসি বলতে বুঝির ছোট বেশি, ও বছর সে সঙ্গে গেলাম, অমনি গাল তাকে একদিন দিলাম, আমাকে না দুটো গাল দাও। তাই বললাম, হ্যাঁ ছোট বাবু তাই বললাম, পূজ্য মানুষ আপনি, আপনাকে পুজো করে আমাদের পুণ্য হয়। দিস ইজ দ্য রেসপেক্ট দ্যাট কুসুম হ্যাজ, নট অনলি কুসুম, অল দ্য পিপল অফ দ্য ভিলেজ দে হ্যাভ ফর শশী। শশীকে তারা এরকম ভাবে খুব শ্রদ্ধা করে। সেজন্য কুসুম বলছে, পূজ্য মানুষ আপনি, আপনাকে পুজো করে আমাদের পুণ্য হয়। পেয়েছেন? জি।
এরপর দেখেন কি বলে শশীকে যেহেতু একটু পাম দিয়ে দিয়েছে, শশী আবার বলতেছে কত বছর আজ যে কুসুমের এমন পাগলামি দেখিতেছি, ওর ওইসব খাপছাড়া কথায় ব্যবহারে যেন একটা মিষ্টি ছন্দ আছে। বাড়ি যাওয়া করছে, কুসুমি জিজ্ঞেস করে কি বলছে, কাল আসেন মতিকে দেখতে, কারণ মতিকে দেখতে আসলে তো আমিও আপনার সাথে একটু কথা বলার সুযোগ হয়। হ্যাঁ, আমি 51 নম্বর পেজে আছি। আসবো, কেমন থাকে সকালে একবার খবর পাঠিও। হ্যাঁ, রোজ একবার এলেই হয়। কি বলছে, রোজ একবার করে আসেন, আমি খবর দেওয়া দরকার কি, সন্ধ্যার সময় একবার ঘুরেই গেলেন। সন্ধ্যা আসতে হবে। হ্যাঁ, জ্বরে ভুগছে মেয়েটা, দেখে তো যাওয়া উচিত। কদিন আসেননি বলে বাড়ির সবাই কত যে কথা বললো ছোট বাবু, বললো শশী আমাদের মস্ত ডাক্তার হয়েছে। এগুলো সব এডিট করা কথা, মানে এগুলো সব কুসুম বলছে। শশী আমাদের মস্ত ডাক্তার হয়েছে, না ডাকলে আর আশা হয় না। মতি কি বললো জানেন ছোট বাবু, কি ছোট বাবুর অহংকার হয়েছে। শশী আগে যায় বলে আমার কাজ আছে বউ, কাল এসে তোমার মিছে কথা শুনবো। হ্যাঁ, বলছে মিছে কথা নয়, সত্যি মিছে নয় ছোট বাবু। শশী চলিয়া গেলে অন্ধকারে বেগুন খেতে দাঁড়ায়, কুসুম একটু হাসিল। সামনে গাছের মাথার কাছে একটু আলো হইয়াছে, কুসুম জানে ওখানে চাঁদ উঠিবে। চাঁদ উঠিলে চাঁদ উঠিবার আভাস দেখিলে কুসুম যেন শুনিতে পায়, ভিনদেশী পুরুষ দেখি চাঁদের মতো, লাজ রক্ত হইল কন্যার প্রথম যৌবন। দেখছেন, ভিনদেশী পুরুষ দেখে কি চাঁদের মতো, মানে এইখানে একটু উল্টা। এখানে হওয়ার কথা ছিল কি ভিনদেশী নারী দেখি চাঁদের মতো, কিন্তু এখানে কি হয়েছে ভিনদেশী পুরুষ দেখি চাঁদের মতো, লাজ রক্ত হইল কন্যা প্রথম যৌবন। লাজ রক্ত হইল কন্যা প্রথম যৌবন, এই লাইনটি বোঝার জন্য আপনাকে সৈয়দ মুস্তফা আলীর শবনম বইটা পড়তে হবে, বললে আপনি আরো ভালো করে বুঝতে পারবেন। যে এটা এখন যেহেতু রেকর্ডিং হচ্ছে, আপনাদেরকে এখন বুঝাতে পারবো না আমি, বুঝাতে গেলে আপনারা আবার অন্যদিকে নিয়ে যাবেন, অনেক আলোচনা হবে।